আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রায়, টেনশন জোন ভারত এবং বাংলাদেশ। যে ভারত এবং বাংলাদেশের যে উত্তেজনা সেই বিষয়টা নিয়ে। তো ২ দেশের সীমান্ত, অস্থিতিশীলতা, কূটনীতিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে এবং এই কেন্দ্র করে আবার উঠেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর গভীরে যাব। আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক এবং জিওপলিটিক্স, ইনফরমেশন ওয়েলফেয়ার বিশেষজ্ঞ অয়নজিৎ সেন। তিনি আমাদের সাথে আজকের স্টুডিওতে উপস্থিত আছেন। তো চলুন আমরা সরাসরি ওনার কাছেই যাই। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? নমস্কার, ভালো আছি দাদা। ধন্যবাদ আপনি ভালো আপনাকে আছেন? যে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শক শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। তো দাদা, আমরা দেরি না করে আমরা সরাসরি প্রশ্নেই চলে যাই, কারণ আপনিও সময় দিয়েছেন অনেক ইয়েতে। দাদা, আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। আসলে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে রায় দেওয়া হয়েছে, আপনি এটাকে কি ন্যায্য বিচার মনে করেন, নাকি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ক্ষমতা বদলের অংশ? দেখেন, আমার মনে হয় দুটো জিনিসই, যেটা আপনি বললেন যে ক্ষমতা বদল এবং রাজনৈতিক স্তর থেকে যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় এটা পুরোপুরি সেভাবেই গড়ে ওঠা একটা জিনিস। কারণ একটা মজার ব্যাপার এখানে এটা, যে বাংলাদেশের কনস্টিটিউশন মতে, কনস্টিটিউশনের আর্টিকেল 69/1, সেই আর্টিকেল মতে একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে 67 বছরের বেশি বয়সের কোনো জাজ, মানে জাজের পজিশনে থাকতে পারে না। এদিকে এই পার্টিকুলার এই কেসটার জন্য যাকে বসিয়েছে তার বয়স 73। তাহলে এটা এই এই মুহূর্তে সংবিধানটা বাংলাদেশের সংবিধান চলছে না ইউনিসের সংবিধান চলছে নাকি পাকিস্তানের সংবিধান চলছে? তো এটা একটা জিনিস পরিষ্কার করে দেয় যে যেভাবে জিনিসটা গড়া হয়েছে, এটা মোটামুটি আগের থেকেই এরা প্ল্যান করেছিল যে এইভাবেই করবে, এবং যেভাবে এগিয়ে যাবে এবং যেরকম করে রিয়াকশনটা আসবে সেটাও তারা মোটামুটি জানতো। এবং এটা যার জন্য সেই দিন যেদিন এটা ঘোষণা হলো, পুরোপুরি অনেক সিকিউরিটি ঢাকা এবং বাংলাদেশের বাকি অঞ্চলগুলোতেও রাখা হয়েছিল। কিন্তু মজার বিষয় এটা যে এই ধরনের একটা যখন কোনো একটা আপনারা জুডিশিয়াল প্রসিজিয়ার করছেন, এরকম একটা জুডিশিয়াল প্রসিজিয়ার কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। সেটা জাতীয় হোক, আন্তর্জাতিক ভাবেও হোক, যেইভাবেই হোক। আমার মনে হয় এটাতে আহ, যে ডিফেন্সের যে লয়ার ছিলেন, আমি তার মুখের যে হাসিটা দেখলাম যখন তেনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনার কি মতামত, সে হেসে হেসে বলে যাচ্ছে যে আমার তো যাদের হয়ে ফাইট করছি তারা তো আসেনি, সুতরাং এটার উপরে আমরা আমাদের তরফ থেকে অন্য কোর্টেও এটা এটা আগিয়েও কোনো অন্য কোর্টে নিয়ে যেতে পারবো না। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে এই যে উনি যে কথাগুলো বলছেন যে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি যখন একটা কথা বলি যে আমার ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা আমার মুখের ভঙ্গিতে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে আমার মতলবটা কি বলাটার। সুতরাং আহ, সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় একটা ডিফেন্স লয়ারের যদি এই ধরনের একটা মুখের অঙ্গি থাকে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার করে দেয় যে এটা কিরকম ভাবে পুরো জিনিসটা আহ, সাজানো হয়েছিল। এটা এক ধরনের ক্রিকেট ম্যাচ, যেখানে ফিল্ডার, বোলার, ব্যাটসম্যান, আম্পায়ার, এমনকি জনতা সবই একই দলের। তাহলে আর সেটা ক্রিকেট ম্যাচ কি করে হলো? সুতরাং সেই দিক দিয়ে আমি মনে করি যে এটা কমপ্লিটলি একটা ধরনের ফার্স বলে আমি বলবো। এটা মানে করার জন্য করা, আর কিচ্ছু না। এটা যেন তেন প্রকারেণ এটা চেষ্টা করা যে যদি কোনো কারণে আওয়ামী লীগকে ইলেকশনে আনতে হয়, তারা যেন ইলেকশনে যদি ফাইট করাতে বাধ্য হয়, তাহলে যাতে শেখ হাসিনা আসতে না পারে।
বাংলাদেশে, বা আসলেই এই ধরনের এইটাকে লটাকে মানে যেই ভার্ডিক্টটা হয়েছে সেই ভার্ডিক্টটাকে মানা হবে। তো এরকমই একটা আমার মনে হয় মেন্টাল দিক থেকে ভেবে চিন্তেই জিনিসটা করা হয়েছে। সুতরাং এটা আমি বলবো ফার্স্ট ছাড়া আর কিছু না। এটা মানে এটা কোনো রায় বলে আমি বলি না। আর সবচেয়ে জরুরি যে জিনিস, যে এটা একটা আনকনস্টিটিউশনাল রেজিম, আমি এটাকেই বলবো। এটা সাংবিধানিক কোন রেজিমের আন্ডারে এই কাজ, এরকম ধরনের কোন কোর্ট বসানো যায় না। সুতরাং সেই কোর্ট কি ডিসিশন দিল সেটাও কোনো মতলব রাখে না। ধন্যবাদ দাদা। দাদা, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতকে বলা হয়েছে, মানে আমাদের আসিফ নজরুল স্যার উনি টিভিতে মিডিয়াতে এসে ভারতকে বলেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন মৃত্যুদণ্ড কার্যকরের জন্য। এটা কি সরাসরি কূটনৈতিক প্রেসার, বা আপনি তো অনেকদিন দক্ষিণ এশিয়া, মানে আমাদের পুরো এশিয়ার রাজনৈতিক জিও পলিটিক্স এগুলো নিয়ে কাজ করেন, আপনি কি এই ধরনের কথাবার্তা এর আগে দেখেছেন কিনা? বিষয়টা কিভাবে দেখেন আপনার? দেখেন, আমি প্রাথমিকভাবে এটাই বলবো যে আহ, যখন একটা আনকনস্টিটিউশনাল মানে সাংবিধানিক রূপে একটা সরকার গঠিত না হওয়া অবস্থাতে যদি কেউ এসে বলে আপনাদের দেশে উনি আছেন ওনাকে ফেরান, বা ইনি আছেন এনাকে ফেরান, এটা তো তাহলে এটার মধ্যে তো কোনো যুক্তিগত জিনিস থাকলোই না। এই জন্য থাকলো না, যুক্তিগত বলেও না, এটা বেসিক্যালি নিজেদের ইয়েতেই ফেল করছে। কেননা এটা যদি কোনো একটা সরকারের কোনো ইলেকশনে লড়া জেতা সরকারের তরফ থেকে আসতো তাহলে আলাদা ব্যাপার। এটা কার থেকে আসছে? যারা যেন তেন প্রকারেণ গদিটা ছিনিয়ে নিয়েছে। সুতরাং তাদের থেকে যখন এই ধরনের স্টেটমেন্ট আসে, আমার মনে হয় না এই ধরনের স্টেটমেন্টের কোনো মানে কোনো সায়দাবাও কোনোভাবেও ইয়ে নয়, এবং এই স্টেটমেন্টের কোনো মূল্যই নেই। আমার মতে এটাই, কারণ আমি এদেরকে মনে করি এটা একটা ইউনিসের এই পুরো যেটা যেভাবে ও গভর্নমেন্টটাকে বানিয়েছে, এখন ইন্টারিম যেটাকে আমরা বলছি, সেই ইন্টারিম যেটাকে বানিয়েছে এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। এটা আপনাদের কনস্টিটিউশনের মধ্যে এই জিনিসটা এইভাবে একটা সরকার বলে যে নিজেদেরকে বলছে, এটাকে সরকার বলা যায় না। দাদা, আজকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, আপনার গত পরশুদিন উনি উনি যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু গতকালই না জানি পরশুদিন উনি ইন্ডিয়া চলে গেলেন। তা এখন এদিকে বাংলাদেশ থেকে প্রেসার দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা কি খলিলুর রহমান সাহেবের সাথেই কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন, বা ভারত কি ফিরিয়ে দিতে যাচ্ছেন খলিল সাহেবের সাথে? একটু বুঝিয়ে বলবেন কি আমাকে? এটা 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 একেবারে মজার প্রশ্ন করলেন। আমার মনে হয় মানে আহ, এটা কলিলুর বাবু কিভাবে ফেরত, মানে যখন ফেরত যাবেন ফ্লাইটে, ওনার সঙ্গে কে বসে থাকবে, এটা আমার মনে হয় কোনো মতেও মানে এটা এটা এটার মধ্যে আমি আর কিছু, আমার মানে আমার হাসি ছাড়া আর কিছু উত্তর নেই এটাতে। এবং দ্বিতীয়ত উনি না, তার যেটাতে কারণ হচ্ছে এসছেন, যে দেখেন, আপনার যেমন আপনাদের দেশের যেমন অজিত দোভাল স্যার আছেন, নিরাপত্তা মিনিস্টার উনি। আমরা আমাদের কিন্তু বিশাল উপদেষ্টা, নিরাপত্তা ওনাকে উপদেষ্টা। আমরা মে মাসে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছি এই খলিলুর রহমানকে। ওনাকে পাঠালাম, ওনার হাতেও কি আপনারা দেবেন না নাকি? না, এক নম্বর কথা হচ্ছে দেওয়াদেবীর কথাই নেই এখানে। দেওয়াদেবীর কথা তখনই আসে যখন এই খলিলুর রহমান ছেড়ে দিন, বাট একটা যখন সরকার গঠিত হয় ইলেকশনের মারফত, তারপরে যদি এটা আমি শেখ হাসিনার কথা বলছি না, এটা যে কোনো মানে আপনাদের আর আমাদের দেশের মধ্যে একটা চুক্তি অলরেডি আছে। যেই চুক্তি মতে কিছু কিছু জিনিস করা যেগুলো ল্যাক অফ গুড ফেথ যদি না থাকে, এবং কোনো পলিটিক্যাল রিজনের জন্য যদি এরা মানে পলিটিক্যাল রিজন যদি থাকে, সেটার জন্য এক্সট্রাডাইট করা যায় না। কিছু কিছু আপনার এই পুরো চুক্তির মধ্যে দেওয়া আছে। এক নম্বর। দু নম্বর, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাতে একজন বসে মাইকে বসে বলছে আমার শেখ হাসিনাকে ফেরত দিন, আরেকজন অন্য উনি এসছেন এখানে, ঠিক আছে, ওনার সঙ্গে আজকে মিটিং হয়েছে ভারতীয় সরকারের মানে দুটো
প্রমুখ সংস্থার সঙ্গে মিটিং হয়েছে আজকে, এবং কিন্তু আমি সব মিলিয়ে এটা বলতে পারি, আহ, আমার মনে হয় মিটিংটা উল্টো হবে। মানে শেখ হাসিনাকে প্লেনে বসে নিয়ে যাবেন না, এটা উনি প্লেনে বসে ফেরত গিয়ে উনি তার আহ, মানে সেই ইউনিসের টিম এবং বাকি যারা আছেন ইয়েতে ইন্টারিম সরকারে, তাদেরকে গিয়ে উত্তরটা কি দেন সেটাই হচ্ছে দেখার বিষয়। কেন উনি এই যে ভারত সফরে আসবেন, এটার আগে উনি বিগত দুদিন ধরে আপনাদের আর্মি চিফ থেকে শুরু করে সব সব মহলে, মানে মানে সরকারি দিক থেকে সবার সঙ্গে উনি আলোচনা করেছেন, করার পরে উনি আসলেন। এখন আজকে মিটিং হয়েছে, মিটিংয়ে কি হয়েছে আমি বলতে পারবো না, জানি না, কিন্তু এইটুকু বলতে পারবো যে আহ, আমার মনে হয় সব মিলিয়ে দেখতে গেলে প্রেশারটা কিন্তু এখন, চাপটা কিন্তু এখন সৃষ্টি বাংলাদেশের এই ইউনিসের ইন্টারিম সরকারের উপরই পড়বে, এর মধ্যে কোনো সংশয় নেই। ধন্যবাদ দাদা। দাদা, আপনাদেরই একটি পত্রিকা, মানে আপনার ইন্ডিয়ান একটা পত্রিকা, এটার নাম হচ্ছে যে ডেকেল ক্রনিকল, এটাতে একটা আর্টিকেল ছেপেছে 15 তারিখ, এই যে গত 3 দিন আগে। সেখানে আপনার ইন্ডিয়া, ওরা বলেছে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী ওনারা বলতে চাচ্ছেন যে ঢাকাতে আপনাদের এখানে বোমা হামলা হয়েছিল, দিল্লিতে, রেড দিল্লিতে, সেখানে যে বোমা হামলাটা হলো, হ্যাঁ, সেখানে ওনারা বললো যে 7জন ব্যক্তির নাম, এই পত্রিকাতে 7জন ব্যক্তি, আমি একটু আপনাকে নামগুলো বলি, হয়তো আপনি চিনতে পারবেন। জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহরির ঢাকা প্রধান বাংলাদেশের, এবং ইফতিসাম ইলাহি জাহির পাকিস্তানের, ডাক্তার নাসরুল গনি অন্তর্বর্তী সরকারের, আমাদের অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের এখন সেক্রেটারি, মোহাম্মদ আজিজ এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2জন সদস্য, এবং সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এই যে 7টা নাম ওনারা দিলেন, বললেন যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে, আসলে এইটা আপনি কিভাবে বলবেন যে এই পত্রিকার নিউজটাকে আমরা কি বিশ্বাসযোগ্য বা কি? আমি বলবো দেখুন, এই পত্রিকাটা যেটা বার করেছে, আমি সেটার মানে হ্যাঁ বা না তে উত্তর দেব না, কিন্তু এইটুকু বলতে পারি যে আহ, একটা কানেকশন, মানে যেটা দিল্লিতে যে ব্লাস্টটা হয়েছে, যেটাতে আমাদের কয়েকজন নাগরিক মারা গেছেন, অনেকে ইনজিওর্ডও হয়েছেন, এটাতে আহ, বাংলাদেশের, আমি বলবো এইটুকু, যতটুকু আমার কাছে খবর আছে সেইটুকু মতে কিছু না কিছু ভাবে আপনাদের বাংলাদেশের একটি ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, কোন শহরের ইউনিভার্সিটি সেটাও আমি বলবো না, আমি শুধু এইটুকু বলবো যে একটা ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে। আমি বাংলাদেশের ইউনিভার্সিটির কথা বলছি, এবং এইটুকু আমার কাছে খবর এসছে যে এটাতে পাকিস্তানের, ডেফিনেটলি পাকিস্তানের একটি টেররিস্ট অর্গানাইজেশন এটার মধ্যে জড়িত, যারা বাংলাদেশে উৎপেতে বসে আছেন এই মুহূর্তে। এদের কাজ শুধু একটাই, এরা ঢুকেছিল বাংলাদেশে আপনাদের বিগত বছরের শেষের দিকে, এবং এদের কাজ একটাই যে কোনো না কোনো ভাবে ভারতে, মানে ভারতের মধ্যে কিছু না কিছু ভাবে অস্থিরতা ফেলানো, এবং সেটা ব্লাস্ট দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক। কিন্তু একটা জিনিস, আহ, আমি খালি সেই অর্গানাইজেশনের কথা বলবো না, কারণ এটার সঙ্গে বাংলাদেশেরও দু একটি অর্গানাইজেশনের কিন্তু সম্পর্ক ভালোভাবে আছে। কিন্তু যদি এটা প্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু এটার উত্তর কি হতে পারে, আশা করি বাংলাদেশের সেই যমুনা গেস্ট হাউসে বসে মোটামুটি যে ভদ্রলোক বসে আছেন, ওনার কিন্তু মানে এখন এটা নিয়ে চিন্তা করার বিষয় হয়ে দাঁড়াবে। বিকজ যেইভাবে, যদি এটা সত্য হয়, আমি এখন এটা আমার কাছে, যতটুকু আমার কাছে খবর আছে,
সেইটুকু মতে আমি জিনিসটা বলছি। এবং এটাতে পাকিস্তানের গ্রুপ তো আছেই, বাংলাদেশেরও আহ, একটা দুটি গ্রুপ এটার মধ্যে সম্মিলিত আছে, একসঙ্গে কাজ হয়েছে। কিন্তু এরা, এদের পুরো কাজটা যদি প্রুভ হয়ে যায়, এখনো সেই বিষয়ে আমি কথা বলতে পারবো না যে প্রুফটা অলরেডি আছে কি এখনো আসেনি কি আসছে, আমি সেটা জানি না। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে কিছু একটা কানেকশন কিন্তু আমার মনে হয় ডেফিনেটলি রয়েছে। সেটা কিভাবে কি এক্স্যাক্টলি কিরকম করে জিনিসটা কি হয়েছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু বলতে পারি যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু পুরো জিনিসটা নজরে আছে ভারত সরকার, এবং সবাই দেখছে এটাতে, ভারত সরকার ভালোভাবে জানে। কিন্তু এটাতে কিছু কিছু জায়গায়, এবং তাদেরকে বলা হয়েছে যে যারা এই কার্যকলাপের মধ্যে আছে তাদেরকে বলা হয়েছে আপনারা কয়েকদিন একটু চুপচাপ হয়ে যান। এই 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 পার্টটাও আমার কাছে খবর এসছে। এবং তাদের মধ্যে একজন এই মুহূর্তে পাকিস্তান যাত্রায় আছেন। এই মুহূর্তে আমরা কথা বলছি, এই মুহূর্তে উনি পাকিস্তান যাত্রায় আছেন। সুতরাং আমার মনে হয় যে সব মিলিয়ে দেখতে গেলে এটার মধ্যে আইএসআই রোল আছে, পাকিস্তানের একটি টেররিস্ট গ্রুপের রোল আছে, এবং বাংলাদেশের দুটি সংস্থার রোল আছে, দুটি অর্গানাইজেশন আছে যাদের রোল এটার মধ্যে আছে। এবং সেটা খালি প্রুফটা পাওয়া পর্যন্ত, প্রুফ পেয়ে গেলে কিন্তু আমি যেটা বললাম এটা পরিষ্কার বলে দিলাম যে যমুনা গেস্ট হাউসে কিন্তু টেবিল চেয়ার নড়তে পারে। দাদা আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, এর উপরও প্রশ্নটা করছি। এই যে এই ব্যক্তিটাকে তো নির্ঘাত চিনেন, উনি পাকিস্তানের টেরোরিস্ট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ, একে আমি চিনি। এর আমি ছবি দেখেছি আগে, এবং এর আমি আগেও অনেক ইয়েতে দেখেছি, কারণ একে খুব সুন্দর করে এয়ারপোর্টে রিসিভ করা হয়েছে, এগুলো আমি জানি পুরোপুরি। এবং যার জন্য আমি বললাম যে এই পুরো পাকিস্তানের দুটি অর্গানাইজেশন, দুটি টেররিস্ট অর্গানাইজেশন, একটা হচ্ছে লস্করে তয়বা, আরেকটি হচ্ছে জৈশ এ মোহাম্মদ। এই দুটি টেররিস্ট অর্গানাইজেশন পাকিস্তানের, এরা প্রথমবার বিগত বছরের নভেম্বর ডিসেম্বরের সময় এরা বাংলাদেশে ঢুকেছিল। এবং আমি আবার বলছি এরা কিন্তু কোনো রাস্তা দিয়ে আসেনি, ফ্লাইটেও আসেনি। তাহলে তাহলে আপনি বুঝতে পারছেন আর তৃতীয় পথটা কি হতে পারে। সো ওই জায়গাটা দিয়েই এসছেন, যেই পথটা তৃতীয় পথ। এবং এরা বাংলাদেশের ভেতরে কিছু করেনি, বাংলাদেশের ভেতরে মানে দু তিনটে কাজ এদের ছিল। এক নম্বর, এরা ওখানে বসে যে ট্রেনিং করাচ্ছে কয়েকটি গ্রুপের, বাংলাদেশের কয়েকটি গ্রুপের ট্রেনিং করাচ্ছে, এবং কিছু লোক ভারত বাংলাদেশ বর্ডারের দিকে এদের মধ্যে ওদিকে যাচ্ছে। কিন্তু এরা জানে না যে এরা যদি ভারতের উপরে একটা সূচো ফেলার চেষ্টা করে, ভারত কিন্তু তার জবাব খুব বাজেভাবে দেবে এদের। এরা যদি, কারণ মানে আপনারা অলরেডি জানেন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যখন কয়েক মাস আগেরই ব্যাপার এটা, অপারেশন সুসিন্দুর যেরকম হয়েছিল, যদি এরকম কিছু একটা ঘটে এবং এটা যদি প্রুভ হয়ে যায়, এটা এখন আমি এই মুহূর্তে আমার কাছে এটার মানে আমি মানে প্রুভ হয়েছে কি হয়নি এটা আমি বলতে পারবো না। কিন্তু যদি এটা হয়ে থাকে, ঠিক একদম সঠিক মতে যদি হয়ে থাকে, ভেতরের খবর বলছে হয়েছে, কিন্তু যদি এটা মানে সামনে আসে, তাহলে কিন্তু আমি এটুকু বলতে পারি ইউনিসেফ কিন্তু আমার মনে হয় পাত্তা গোটাবার টাইম শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যদি এটা প্রমাণিত হয়। কারণ দাদা এই ভদ্রলোক গত মাসে, মানে এখন নভেম্বর মাস চলছে, অক্টোবরের আপনার 10 তারিখে বাংলাদেশে এসেছিলেন, ঢাকা এয়ারপোর্টে নেমে সরাসরি রাজশাহী চলে গিয়েছিলেন ফ্লাইটে। এবং সে পুরোটা ইন্ডিয়ান বর্ডার যে অঞ্চল আছে আমাদের রাজশাহী রংপুর ওইসব সাইডে বিভিন্ন মাদ্রাসায় বক্তৃতা বিবৃতি দিয়েছেন, জিহাদের জন্য উনি উদ্বুদ্ধ করেছেন। এরপরেই যে আপনাদের এখানে বোমা হামলাটা ঘটলো, তার আগে ওদের আরেক নেতা পাকিস্তানে বক্তব্যতে বলেছিল
যে অপারেশন সিন্দুরের প্রতিশোধ আমরা ভুলবো না, এটা নিবই, আমাদের এক হাত আছে বাংলাদেশে। এই ডটগুলোই কি মিলাচ্ছে এখন আপনাদের গোয়েন্দা সংস্থা? দেখুন, এটা পাকিস্তানের যে আর্মি চিফ যে ছিলেন, এখন ওনার নিজের পদ নিজেই বাড়িয়ে দিয়েছেন ওনার। তো উনি এই জিনিসটা বলেছিলেন যে পাকিস্তানের আমরা যদি এটা ভাবা হয় যে পাকিস্তানের তরফ থেকেই পাকিস্তানের দিক থেকেই আমরা কোনো আবার কিছু করব, সেটা কিন্তু নয়, আমরা অন্য দিকেও করতে পারি। কারণ একটা জিনিস আপনাকে আমি বলবো যে এই অপারেশন সিন্দুরের আগে কাশ্মীরে, যেটার জন্য অপারেশন সিন্দুর হলো, কাশ্মীরের যেই যেখানে ওই আহ, খুব বাজেভাবে যেখানে টুরিস্টদের মারা হয়েছিল, ভারতীয় টুরিস্টদের কাশ্মীরে আমাদের দিকে আমাদের টুরিস্টদের যে মারা হয়েছিল, এদেরকে মেরে, যারা মেরেছিল তারা প্রাথমিকভাবে সবাই ভেবেছিল এরা পাকিস্তানের ভেতরে গিয়ে লুকিয়েছে। এরা কিন্তু পাকিস্তানের ভেতরে ঢোকেনি, এরা কিছুদিন বাংলাদেশে ছিল। এটা এটার প্রমাণও আছে। এবং আমি এটুকু বলতে পারি যে সব দিক থেকে দেখলে, আপনি যে কথাটা বললেন, সব দিক থেকে দেখলে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি জিনিসটা প্রমাণিত হয়, যদি এরকম সত্যি হয়ে থাকে, কেননা এখন ডটগুলো মিলে যাচ্ছে পুরো কিন্তু আস্তে আস্তে, এবং এটা যদি হয়ে থাকে যে বাংলাদেশের ভেতর থেকে কোনো না কোনো ভাবে, সেটা বাংলাদেশি হোক কি পাকিস্তানি হোক, কোনো না কোনো ভাবে যদি দিল্লির এই হামলায় কোনো না কোনো ভাবে এদের কোনো রোল থাকে, তাহলে কিন্তু এদের নিস্তার নেই। আমি এইটুকু বলতে পারি, তারা তাদের কিন্তু দিন গোনা তারা যেন শুরু করে দেয়। যতই এদেরকে বলা হোক এখন চুপচাপ থাকো, বেশি কথা বলো না, নিচে মানে নিচে থাকো, আন্ডার কভার চেষ্টা করো থাকার জন্য, এদেরকে অনেক কিছু বলা হয়েছে জানি, কিন্তু এদেরকে বলেও লাভ নেই। কেননা আমরা কিন্তু খুঁজে বার করতে ওস্তাদ, এই জায়গাটায় কিন্তু ভুলটা যেন না হয়। আর যদি আর এটার মধ্যে পাকিস্তানের রোল আছে, এটা আমি একেবারে 100% শিওর। তবে পাকিস্তানের রোলটা বাংলাদেশের ভেতর দিয়ে হয়েছে কিনা, সেটাই এখন ভাবাটা, এখন প্রশ্নটা সেখানে। তো আমি এইটুকু এই জন্য বলবো কারণ পাকিস্তানের তরফ থেকে দুটি আহ, যেই দুটি টেররিস্ট গ্রুপ এই মুহূর্তে বাংলাদেশে এসেছে, এবং তাদের সঙ্গে যত পরিমাণে আইএসআই এজেন্ট এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, ঢাকা তো ছেড়ে দিন, ঢাকাতে তো আছেই, ঢাকা ছাড়া প্রত্যেকটি জেলায় এরা এখন আছে। কারণ এখন বাংলাদেশকে আমি মনে করি কোনো বাংলাদেশই চালাচ্ছে না, ইউনিসকে আমি ওইভাবে দেখি না। এখন বাংলাদেশকে যদি সত্যি কেউ চালাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান, এবং যাদের দিয়ে চালাচ্ছে তারা হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, নাতে না মেলাচ্ছে। দাদা, এই রিপোর্ট যদি আপনাদের সত্য হয়ে যায়, তাহলে কি সিঁদুর 2 মানে সার্জিক্যাল স্ট্রাইক কি ইন্ডিয়া বাংলাদেশে চালাতে পারে, না অন্য কোনো ভাবে এটার প্রতিরোধ করবে? আপনার কি মনে হয়? না দেখুন, আমাদের আমি এটার উত্তর এই জন্য আমি দেব না, কারণ এটা দেখুন, এটা সিন্ধু 2 বা এরকম আমি ওইভাবে কোনো মানে ভারত মানে কি, ভারতের রিয়াকশন কি হবে সেটা বলার আমি কেউ নই। কিন্তু এইটুকু বলতে পারি যে ভারতের তরফ থেকে বর্ডারে কিন্তু আমাদের সব পরিকাঠামো তৈরি আছে। সুতরাং মানে আমাদের নিজস্ব সিকিউরিটির জন্য যে পরিকাঠামো দরকার, সেগুলো কিন্তু আমরা তৈরি রেখে দিয়েছি। কেননা যেইভাবে এগোচ্ছে এখন, কেননা ইউনিস আসার পর থেকে যেরকম করে এই টেরোরিজমের পার্টটা বেড়ে চলেছে বাংলাদেশে, আমি সাধারণ বাংলাদেশিদের মধ্যে এটাকে তাদেরকে টানছি না, আমি শুধুমাত্র সেই টেররিস্ট গুলোর কথা বলছি, যেই সন্ত্রাসবাদীরা এই মুহূর্তে বাংলাদেশে রাজত্ব করছে, খুলেআম ঘুরছে রাস্তায়, এবং সবকিছু যেই ট্রেনিং হোক যাই হোক সবকিছু করছে, এরা যা যা কাজ করছে প্রত্যেকটা কিন্তু একটা দিক দিয়ে বলতে পারবো যে এদের কিন্তু নিস্তার নেই। যদি এরা কোনো না কোনো ভাবে, আমি যেটা প্রথমে বললাম, একটা সূচও যদি ভারতের দিকে ঠেলেছে বা কিছু একটা করেছে, আর যদি এই দিল্লির এই ব্লাস্টের সঙ্গে যদি এদের ডিরেক্ট সম্বন্ধ কোনোভাবে হয়ে থাকে,
যেটার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় যথেষ্ট আছে, সেটা যদি থাকে তাহলে কিন্তু এদের এদের মানে দিন শেষের পথে কিন্তু। দাদা, আমাকে অনেকেই কমেন্টসে করছে বা মেসেজ পাঠাচ্ছে, তারা বলছে যে মানে এই যে ব্লাস্টটাতে বাংলাদেশকে জড়ানো, বলছে যে এইটা হয়তো ইন্ডিয়া শেখ হাসিনার জন্য এই চালটা চালছে, নিজেরাই ব্লাস্ট করে হয়তো এটা বলছে। আসলে এই বিষয়টা থেকে আপনি একটু কিছু বলবেন? মানে আমি জানতে চাচ্ছি যে কোন দেশের সরকার প্রধান কি নিজের লোককে মারে নাকি এভাবে ব্লাস্ট করে? দেখেন, আমি একটা কথা বলবো এখানে, যে এখানে কোনো এগুলো যেগুলো যারা বলছেন তাদেরকে আমি একটা জিনিসই এখানে বলবো, যে এই ব্লাস্টার পেছনে যদি কোনো, আমি আবার বললাম যে যদি কোনো মানে পাকিস্তানের একটা অঙ্গ তো আছে, এর মধ্যে কোনো সংশয় নেই, একটা নয় পুরোটাই, কিন্তু এই ঘটনাটা যদি বাংলাদেশের ভেতর থেকে যদি কোনোভাবেও এটার কোনো সূচনা হয়ে থাকে, বা কাজটার কিছু পোর্শনও যদি সেখান থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু আমি আবার বলছি, এদের নিস্তার নেই। এইটুকু আমি বলে, এটার মধ্যে আমি আবার বলছি, বাংলাদেশের নাগরিকদের কথা এখানে বলছি না, এখানে পুরোপুরি আমার কথাটা যারা সন্ত্রাসবাদী তাদের এগেনস্টে বলা। সুতরাং সেই সন্ত্রাসবাদীরা যদি যদি এটা করে থাকে, সেই সন্ত্রাসবাদীরা, তাহলে কিন্তু ভারতের স্টেপটা কি হতে পারে, এখন সেটা যেরকম আপনি বললেন সিন্দুর টু, আমি সিন্দুর টু বলবো না, আমি অন্য কোনো ভাবে হতে পারে কিনা সেটাও বিষয়ে এখন এখন আজ এই আজকে আগামীকাল মিটিং গুলো চলছে, এখন এই মিটিং এ কিরকম কি মানে কি হচ্ছে না হচ্ছে, এগুলোর খবর এখনো সব সামনে আসেনি, কিন্তু এইটুকু বলতে পারি যে আহ, খলিলুর ভাই যখন ব্যাক করবেন বাংলাদেশে, আমার মনে হয় আহ, ওই যেটা আপনি বললেন না শুরুতে, যে প্লেনের মধ্যে বসে পাশের সিটটা খালি, জি, জি। এবং প্লেনের মধ্যে গিয়ে যখন উনি ঢাকা এয়ারপোর্টে নামবেন, নেমে তারপরে যেখানে প্রথমে যাবেন এবং ওখানে গিয়ে উনি কতক্ষণ সময়ে আলোচনা করেন তার ভারতের সফরটা নিয়ে, সেটাই কিন্তু উত্তর হয়ে দাঁড়াবে এই প্রশ্নের। সুতরাং আমি এইটুকু বলবো যে এটা এটা একটা এই মুহূর্তে এটা সংবাদ হিসেবে সামনে আসছে, কিন্তু এটার আমি মানে বাংলাদেশের রোলের পার্ট, বাংলাদেশ বলতে বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশের ভেতরে ঢুকে যারা এই কাজটা করাচ্ছে তাদের কথা বলছি। তারা ঢুকতে পারছে কি করে? তারা এই জন্য ঢুকতে পারছে কেননা তাদেরকে ঢোকাবার পারমিশনটা দেওয়া হয়েছে। কে দিয়েছে? যে বাংলাদেশের উপদেষ্টা এই মুহূর্তে। সুতরাং আমার কথা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যদি কোনো কার্যকলাপ বাংলাদেশের ভেতর থেকে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এটার জন্য উপদেষ্টা দায়ী হবেন। আমি আবার বললাম, যারা দাদা, আপনি এক্সট্রিমিস্ট, যারা এই টেররিস্টরা আছেন তারা তো থাকবেই, তারা তো দায়ী আছেই, কিন্তু ইনডিরেক্টলি তাদেরকে ভেতরে ঢোকালো কে? যদি এটা হয়ে থাকে, আমি মানে এখনো এটা কনফার্মেশন আমি নিজের মুখ থেকে আমি বার করতে পারবো না, আমি বলছি না, কিন্তু যদি এটা হয়ে থাকে, তাহলে নীতিগতভাবে এটা মানে কার কার রেসপন্সিবিলিটি হবে? যারা করেছে তাদের উপরে তো আছেই, মানে তারা তো ডেফিনেটলি, মানে তারা তো একেবারে দোষী, কিন্তু তার সঙ্গেও যাদের দেশে বসে এই কাজটা করাচ্ছে, সেই দেশটা চালাচ্ছে কারা? তাহলে তারাও তো, তাদের কাছে তো রেসপন্সিবিলিটিটা আছে, তাদেরকে তো সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। বসে বসে খালি ভারতের ম্যাপটার মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলটাকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিদেশি লোকেদের সামনে দেখানো একটা কোনো বড় জিনিস নয়। এইভাবে দেখিয়ে কোনো লাভ নেই, কারণ একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, সে এখন এগুলো দেখিয়ে দেখিয়ে নানাভাবে এটা দেখাচ্ছে যে ভারতের, দেখো আমরাই ভারতের, এই অংশটা ভারতের আমাদের মধ্যে, এটা দেখাচ্ছেন ঠিক আছে, যদি সেটা তাদের ওটা ওর ব্যাপার, ও দেখাচ্ছে সেটা ওর জন্য ও ঠিক মনে করছে, কিন্তু যদি অ্যাকশনে কোনোভাবেও এটা ভারতের 1 ইঞ্চি জমির মধ্যেও ঢোকে, তাহলে কিন্তু
উত্তরটা খুব সুন্দর করে পাবে। দাদা, আমি একটা ছোট্ট প্রশ্ন, আপনার ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো সাংবাদিকতা করেছিলেন কিনা, বা সাংবাদিকতার জগতের সাথে ছিলেন কিনা? হ্যাঁ, সাংবাদিকতার জগতের সাথে আমি ছিলাম, এবং সেই সূত্রে আমি আপনাদের দেশেও এসেছি অনেকবার, অনেকবার কি অনেকবারই, এবং সেই সূত্রে আমি পাকিস্তানের আহ, পাকিস্তানেও আমি আন্ডার কভার গেছি সাংবাদিক হিসেবে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর যাকে বলে সেই জি, জি। জায়গাটাতেও আমি আন্ডার কভার একজন সাংবাদিক হিসেবে গেছিলাম অনেক কাল আগে, আজ থেকে 2 দশকেরও বেশি হয়ে গেছে। এবং সুতরাং আমি এই সন্ত্রাসবাদীদের মনো তাদের মনের মধ্যে কি চলে সেটা কিন্তু আমি জানি, কারণ এদের সঙ্গে আমার সামনাসামনি, কারণ তারপরে আরেকটা ঘটনাতেও আমি ভারতীয় সরকারের প্রধান উইটনেস ছিলাম একটা কেসে। এই যে রেড ফোর্টের সামনে যে ইনসিডেন্টটা হলো সেদিন, জি, আজ জি। থেকে তার আজ থেকে 25 বছর আগে রেড ফোর্টে আরেকটা অ্যাটাক হয়েছিল, যেই অ্যাটাকটা লস্করে তয়বার গ্রুপ, টেররিস্ট গ্রুপ করেছিল, এবং সেই অ্যাটাকের ওপরে আমি কিন্তু প্রমুখ ভারত সরকার উইটনেস হিসেবে কোর্টে ছিলাম। সুতরাং এই সন্ত্রাসবাদীদের কি করে এরা চলে, কি করে না করে, এদের কি মনোবৃত্তি, এদের কিভাবে এদেরকে সাজানো হয়, কি করা হয়, কারা করে, এই জিনিসগুলো আজকের না, 25 বছর ধরে এই জিনিসগুলো দেখে আসছি, এবং জিনিসটাকে রিসার্চ করে আসছি। সুতরাং এইটুকু আমি বলতে পারি যে যদি এটা প্রমাণিত হয়, মানে এখন আপনাদের এই জিনিসটা যদি এখন প্রমাণিত হয়ে যায়, যদি কোনো কিছু আদৌ থাকে, আমি এখন এই জন্য আমি মানে ব্যাগটা আগে বলের আগে দিয়ে দেবো না, আমি সুতরাং এইটুকু বলতে চাই যে এখনো এটা মিডিয়ার মধ্যে খবরটা এসছে, কিন্তু যদি এটা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় সরকার দ্বারা, তাহলে কিন্তু খেলাটা আবার অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি সাংবাদিকতা করেছেন কিনা, এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করছি, সেটা কারণ হচ্ছে, আমি আপনাকে একটু বলি যে আপনারা জানেন এই যে আমার মনে হয় 7-10 দিন আগেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্ডিয়ার যেই অ্যাম্বাসেডর বা যিনি আছেন ফার্স্ট সেক্রেটারি বাংলাদেশে, ওনাকে ডেকে সরাসরি বলেছেন যাতে উনি সরকারকে বলেন যে শেখ হাসিনার কোনো বিবৃতি বা কোনো ইন্টারভিউ আর না নেওয়া হয়। এই ধরনের কথা বলাটা, এটা আপনার আসলে একজন সাংবাদিক হিসেবে কেমন মনে করেন? যেটা কি আপনাদের আমি তো বাক বলবো যে স্বাধীনতা হরণ নয়? বাক স্বাধীনতা হরণ একটা জিনিস আমি বলে দিই, আমাদের দেশে, আমি আমার দেশে বসে আমার বাক স্বাধীনতা আমার সরকার আমাকে দিয়েছে। অন্য কোনো দেশের লোক আমার দেশে বসে আমি কি করি না করি, সেটা অন্য কোনো দেশের লোক আমাকে যেন শেখাতে না যায়। আমি আমার দেশে বসে আমি কার ইন্টারভিউ নিই, কার সঙ্গে কথা বলি, কি না করি, সেটা আমার দায়িত্ব, আমার ইচ্ছে। কারণ আমাকে আমার সরকার যেভাবে সাংবাদিকতা করার সেটা আমাকে তারা করতে দিচ্ছে। আমি যেই সাংবাদিক, এই এই আমি আজকে যদি আমি এখন কর্মরত একজন সাংবাদিক হতাম, তাহলে আমি এই উত্তরটাই দিতাম। কেননা এটা এটা পুরোপুরি সাংবাদিকতার একটা মানে মানে রাইটস উল্লঙ্ঘন করা। আপনি কে বলার আমার দেশে বসে আমি কোন দিকে কাকে, কার সঙ্গে আমি ইন্টারভিউ করি, কার কার সঙ্গে কথা বলি, কার সঙ্গে দেখা করি, সেটা আমার কাজ, আমার ইচ্ছে। আমি তো আপনাদের দেশে ঢুকে করছি না, আমার দেশে আমি যা ইচ্ছে করব। আপনার অন্য দেশ থেকে আপনি বলার কে যে এটা করবেন না ওটা করবেন না? আমি তাহলে এখন বলি, এখন এখন বলি, এখন তাহলে আমি ইউনিসকে বলি যমুনা স্টেট গেস্ট হাউস থেকে বেরো, বেরিয়ে গিয়ে নিজের যে বাড়ি আছে সেই বাড়িতে গিয়ে থাকো, থাকবেন? আমি কে বলার? তাহলে ওখান থেকে যেন এই ধরনের ডিক্টেটোরিয়াল লাইন যেন না আসে। এই ধরনের ডিক্টেটোরিয়াল লাইন আসলে কিন্তু বিপদ আছে বলে দিলাম। এটা আমি আরেকটা জিনিস বললাম, এটা কিন্তু সাংবাদিকতার মানে সাংবাদিকের দিক থেকে যদি আমি দেখি, এটা কিন্তু সাংবাদিকতার রাইটস এর ওপরে একটা আঘাত করা। এটা আমরা মানে ভারতীয় সাংবাদিকরা মানব না। এখন যদি ভারত সরকার কিছু বলে আমাদের, তাহলে সেটা আলাদা জিনিস, তাহলে আমরা সেটা ডেফিনেটলি যে
সেটা ভারত সরকার যেই বিষয় আমাদের বলুক সেটা আমরা তখন ডেফিনেটলি মানব। কিন্তু অন্য দেশের কোনো একজন এসে কি এটা করতে পারবে না, এটা করতে পারবে, এটা বলার কেউ সে নয়। দাদা আপনাকে আরেকটা জিনিস দেখাই, আপনি সম্ভবত দেখলে এরপর আমি প্রশ্নটা করব। কিন্তু এই যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং এই স্টেটমেন্টে যা লেখা হয়েছে আমি আমার দর্শকের জন্য একটু বাংলায় বলে দিচ্ছি। যে ওনারা সবাই বলেছেন যে শফিকুর রহমান বলেছেন যে ইন্ডিয়ান মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া এরা একরকম পয়সাতে বেচা কেনা হয়। স্টেটমেন্টটা যা ছিল, আমাদের শফিকুর রহমান, যাকে আমরা ডাস্টবিন শফিক নামে সবাই চিনি, সুপরিচিত, তাকে সরাসরি ক্ষমা চাইতে বলেছেন এই প্রেস রিলিজের মাধ্যমে। আপনার ইন্ডিয়ান প্রেস মিডিয়া, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন আসলে? দেখুন, এটাই পরিষ্কার করে দেয় যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফ থেকে যেই আদেশটা, মানে যেই রিলিজটা করা হয়েছে, যে এটা বাক স্বাধীনতার উপরে একটা মানে উল্লঙ্ঘন করা, এবং এটাতে এটার জবাব, এটা এই জন্য যে যেই ধরনের স্টেটমেন্ট দিয়েছে, যার কথা আপনি বললেন ডাস্টবিনের, সেই ডাস্টবিন যেই স্টেটমেন্ট দিয়েছে, আমি তাহলে উল্টো স্টেটমেন্টে এটাও বলতে পারি যে আপনাদের দেশের বাংলাদেশের মিডিয়াকে আপনারা তো পুরো কিনে রেখেছেন। কিনে তো ছেড়ে দিন, কেন কেনেননি? আপনারা পরিষ্কার বলেছেন ভাই, আমার এইটা ছাপবে, এটা ছাপবে না, এটা ছাপলে এটা হবে, ওটা ছাপলে ওটা হবে, এটা করতে পারবে না, এটা করতে পারবে। তার মানে আর আপনারা ডেমোক্রেসির কথা বলছেন এখানে? তাহলে কিসের ডেমোক্রেসি? এটা কিসের ডেমোক্রেসি হলো? আগে বাংলাদেশের যে যিনি বলেছেন সেই ডাস্টবিনকে আমি বলতে চাই যে আগে তোমার দেশের ভেতরের মিডিয়াকে ফ্রি করো, তারপরে আমাদের দেশের কথা বা অন্য দেশের কথা বলো। আমাদের, তোমরা তোমাদের দেশের মিডিয়াকে ফ্রি রাখোনি, তাদেরকে, তাদের উপরে পুরো, তাদের মালিক থেকে শুরু করে সাংবাদিকদের উপরে পুরোপুরি তাদেরকে বলা হয়েছে যে এটা এই ধরনের জিনিস ছাপা হবে, এই ধরনের জিনিস ছাপা হবে না। এটির একটি বিষয় ডেফিনেটলি যে কিছুদিন আগেই এই এই ইউনিসি বলেছে, দু একদিন আগেই একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই হাসিনার তরফ থেকে স্টেটমেন্ট গুলো বা এই জিনিস, এই সাইডের লাইন গুলো যেন না নেওয়া হয়। উনি কে বলার? তাহলে কিসের প্রেস ফ্রিডম, কিসের প্রেসের ফ্রিডমের কথা বলছেন, কিসের ডেমোক্রেসির কথা বলছে ইউনিস? আর এদিকে আমাদের আর এই ডাস্টবিন বসে বসে এখানে বলছি যে মানে ভারতীয় মিডিয়াকে এইভাবে এরকম ভাবে একটা মানে স্টেটমেন্ট দিয়েছে ভারতীয় মিডিয়ার এগেনস্টে। আমি তো বলবো, ওনাকে বলছি আমি, এটা ওই ডাস্টবিন নামটা ওনার জন্য একদম ঠিক। কেন, প্রেসের যদি কোনো ডাস্টবিন থাকতো এই ডাস্টবিনকে ওই ডাস্টবিনে ফেলতাম। ভারতের সাংবাদিকদের উপরে একটা কথাও বলবেন। দাদা আপনি যে কথাটা বলছেন এবং অনেকগুলো কমেন্টস এর কারণে আমি এই প্রশ্নটা না করে পারছি না, বাধ্য। আমাদের অনেক দর্শক বলছেন যে বাংলাদেশের মিডিয়া তো ইন্ডিয়া নিয়ে কথাই বলে না, তাহলে ইন্ডিয়ান মিডিয়ার এত কি যে আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে, এটা কেন? এই প্রশ্নটা বারবার করছেন। তা আমি জানি না আপনি এটাকে আপনি আসলে কিভাবে বলবেন বা কিভাবে জবাবটা দেবেন। আমি যদি এটা উল্টো বলি, ইন্ডিয়াকে নিয়ে না বলার জন্য বাংলাদেশের প্রেসকে বলেছে বাংলাদেশের এই মুহূর্তে যারা বাংলাদেশ চালাচ্ছে। আর কিন্তু আমাদের কাছে সাংবাদিকতার দিক থেকে যদি দেখা হয়, তাহলে আমরা ওই খবরগুলোই লিখবো বা বলবো বা করব যেটি আমরা খবর বলে মনে করি। সুতরাং যেটা আমাদেরকে, যে নর্মাল একজন সাংবাদিক হিসেবে যেই কাজটা করা হয় সেই কাজটাই ভারতীয় সাংবাদিকরা করছে। কিন্তু এখন আপনাদের দেশের সাংবাদিকদের যদি এটা বলা হয় যে এই জিনিসটা লিখো না, এই জিনিসটা লিখবে, এটা করবে, এটা করবে না, তার মানেটা কি হলো? তো আমি তো এটা পরিষ্কার, আমি এই জিনিসটা বলছি, আমরা আমাদের এখানে বসে আমরা বাংলাদেশে যা দেখছি, যা যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলো যাচ্ছে খবরে। এটাতে ইন্টারেস্ট থাকা না থাকার কোনো ব্যাপার নয়। এটা সাংবাদিকতাতে বলে যেটাতে খবর থাকে সেটাই খবর হিসেবে বার করতে হয়। কিন্তু আপনাদের দেশে তো সেই খবরটাকেও খবর হিসেবে বার করতে দিচ্ছে না এই মুহূর্তে, সেটাকেও তো আটকে রেখে দিয়েছে। সুতরাং প্রেস ফ্রিডমের কথা আগে ওরা নিজেরা করে দেখাক, তারপরে ভারতকে বলুক।
দাদা, একটা প্রশ্ন আপনার কাছ থেকে আরেকটা জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে বর্ডারের যে হত্যাকাণ্ড, বর্ডার হত্যা যেটা বলি আমরা, যে আমাদের দেশের লোকজনকে গুলি করে মারা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কি ইন্ডিয়ান পত্রপত্রিকায় লেখা হয় বা সরকারকে কোনো প্রেসার করা হয় আপনার দেশের সরকারকে, যে এভাবে মানুষজন হত্যা না করে ধরে তো জেলেও দিতে পারে বা পুশব্যাক করতে পারে? এই বিষয়টা যদি একটু বলেন। দেখেন, আমি একটা জিনিস বলবো যে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা আজকের নয়, এই বিষয়টা নিয়ে আলোচনা বেশ কয়েক বছর ধরেই চলছে। কিন্তু এটাতে ভারতের, আমরা সাংবাদিক হিসেবে যিনি, আমি নিজে সাংবাদিক নই, আপনি বারবার যেহেতু সাংবাদিকতাটা টানছেন এই মুহূর্তে, আমি নিজে এই মুহূর্তে সাংবাদিক নই, আগে ছিলাম। সুতরাং সেই হিসেবে যদি দেখি, তাহলে বর্ডারে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো আজকের ঘটনা নয়, অনেককাল আগের থেকেই ঘটে যাচ্ছে নানাভাবে। এবং এটা শুধু ভারত করছে এটা কিন্তু ভুল, এটা অন্য সাইড থেকেও করা হচ্ছে। সুতরাং এটা এরকম, এই ধরনের ছোট মোটো স্কার্মিশ হয়ে থাকে। এটা এটা কোনো এরকম নয় যে কেউ আক্রমণ করছে বা কেউ আক্রমণ করছে, এরকম কোনো ব্যাপার নয়। সুতরাং এই ধরনের ইনসিডেন্ট গুলো বর্ডার লেভেলে আমাদের যে বর্ডার ফোর্সেস আছে তারাই জিনিসগুলো সামলে নিচ্ছে। এবং তাদের ফ্ল্যাগ মিটিং হিসেবে যেগুলো হচ্ছে, সেই ফ্ল্যাগ মিটিং এ প্রত্যেকটা জিনিস ডিসকাশন হয়ে প্রত্যেকটা জিনিসের সমাধান বেরিয়ে এসেছিল আজ অব্দি। আচ্ছা দাদা, আমি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই, আপনি ব্যাপারটাকে অন্যভাবে নিয়েন না, জাস্ট আমরা একাডেমিক ডিসকাস এটা। আমাদের দেশে যেমন আমরা হিন্দু যারা আছে তাদেরকে বলি মাইনরিটি, হিন্দুদেরকে সংখ্যালঘু সম্প্রদায়। ইন্ডিয়া 140 কোটির দেশ, সেখানে মুসলিম আছে আপনার এই 35-40 লক্ষ মনে হয় সম্ভবত, বা আরো বেশিও হতে পারে, নিয়ার অ্যাবাউট 35। তারাও মাইনরিটি, তারাও মাইনরিটি। তাহলে আমাদের এখানে যেমন হিন্দু নির্যাতন হয়, আমি অস্বীকার করব না, ইন্ডিয়াতেও তেমন হয়, এটা মাঝে মধ্যে দেখা যায়। একটা বিষয় আমি, যেটা আমার মাথায় ইয়ে হলো, সেটা হচ্ছে শেখ হাসিনাকে যখন ইন্ডিয়া সমস্ত রাজনৈতিক দলগুলো ওনাকে আপনার ইন্ডিয়াতে রাখার জন্য এক হয়ে গেছিলেন প্রথম দিনই, সেই দিন আমি দেখলাম যে মুসলিম যে নেতা আছে সবচেয়ে বড় যিনি আছেন ইন্ডিয়াতে, উনিও এক হলেন। এটার কারণটা কি? মানে আপনারা না, পুরো আমার জাতিগোষ্ঠী এক হয়ে গেলেন কেন, যে শেখ হাসিনাকে আপনারা রাষ্ট্রীয় মর্যাদায় রাখলেন? এই বিষয়টা যদি একটু বলেন, সমস্ত রাজনৈতিক দল আপনারা এক জায়গায় কিভাবে গেলেন? এটা আমার দেশে সম্ভব হতো না। দেখুন, একটা জিনিস আমি বলবো যে আমাদের দেশের আহ এটাতে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতার কথা এখানে আমি আনবো না। আমি যদি রাজনৈতিক দিক থেকেও কথাটা বলি, তাহলে আমি এটাই বলবো যে আমাদের দেশের যখন যেটা ভালো, যেটা ভালোর দিকে যেটা যেই স্টেপটা নেওয়া হয়, সেটাতে গোটা দেশই একত্র হয়। এখন আজকে যদি একটা কিছু এরকম যে কোনো একটা, আপনি এই অপারেশন সিন্দুর নিয়ে নিন। অপারেশনের সিন্দুরের সময় কিন্তু পুরো ভারত এক ছিল। কারণ আমাদের দেশে এই শিক্ষাটা আমরা পেয়েছি যে আমাদের ভেতরে যদি মতভেদ থেকেও থাকে, যদি আমরা একে অপরকে, হয়তো আমরা একে অপরের সঙ্গে কথা না বলতে পারি, পাশের বাড়ির সঙ্গে আমি কথা না বলতে পারি, কিন্তু কোনো ধরনের কোনো যদি অসুবিধে পড়ে যাই বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা সেই নেইবারকে নিয়েও কাজ করব, আমার বাড়ির পাশের বাড়িকে নিয়েও আমি কিন্তু তারাও কিন্তু তারা এবং আমরা মিলে কাজটা করব। কারণ আমাদেরকে এটাই বলে যে উই হ্যাভ আ ইউনিটি ইন ডাইভার্সিটি। এটাই ভারতবর্ষ, একসঙ্গে চলা। এই জন্যই ভারত আজকে এত উপরে পৌঁছে গেছে। সুতরাং আমরা যখন আমাদের একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে আর আর আসে, সেই ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু গোটা ভারত এক হয়ে যায়। এটাই ভারতের পরিচয়। দাদা, আপনি জিও পলিটিক্স নিয়ে কাজ করেন অনেকদিন, এবং আপনার যে সংস্থাগুলোর সাথে কাজ করেন পুরোটা জিও পলিটিক্স। আমাদের প্রধান উপদেষ্টার যেমন একটা ইচ্ছে ছিল, বা আমাদের আরেক উপদেষ্টা মাহফুজুর রহমানের ইচ্ছে গ্রেটার বাংলাদেশ করার, মানে আপনাদের 7 সিস্টার নিয়ে নেওয়ার। ইন্ডিয়ার কি আসলে এরকম কোন চিন্তা আছে যে বাংলাদেশ পুরোটা আপনারা নিয়ে যাবেন আমাদেরকে? কারণ আপনারা এমনি 140 কোটি, আরো 20 কোটি কি নিবেন নাকি আপনারা? দেখেন, 1971 এটা প্রুফ করে দেয় যে আপনার যে আজকে বাংলাদেশ
যেটা আছে, যে দেশ এতটা মানে যেইভাবে বাংলাদেশ 71 থেকে নিয়ে আজকে 2025, এইটুকু আমি বলতে পারি যে ভারত একটা মানে বাংলাদেশ বলে না, প্রত্যেকটি দেশকে সেই রেসপেক্টের উপর দিয়েই দেখে। কেননা এটা কখনো নয় যে আমরা কখনো কেড়ে নিই না, কিন্তু আমাদের ওপর যদি কোনোভাবে কোনো আক্রমণ বা কোনো ধরনের কোনো আমাদের উপরে লাঞ্ছন আসে, আমরা কিন্তু সেটা মাথা পেতে নিই না। আর আমরা এমনি খুব মানে পিস লাভিং কান্ট্রি, কিন্তু আমাদের এগেনস্টে যদি কিছু করা হয় বা কোনো ধরনের স্টেপ নেওয়া হয়, তাহলে সেই ভায়োলেন্সটা কি স্তরে চলে যেতে পারে সেটা কিন্তু অকল্পনীয়। সুতরাং আমাদের দেশটা আদারওয়াইজ খুব পিসফুল। আমরা কারোর বিরুদ্ধে কোনো মানে অন্য দেশ কি করছে সেটা তাদের লক্ষ্য, সেই দেশে কি হচ্ছে সেটা তাদের দেশ, তাদের ব্যাপার। কিন্তু যদি সেটাতে কোনোভাবেও ভারতীয় ইন্টারেস্ট যদি সাফার করে, বা ভারতের মধ্যে যদি কিছু ভারতের ভারতের ওপরে যদি কোনো কিছু ধরনের কোনো কিছু করা হয় ভারতের এগেনস্টে, তাহলে কিন্তু সেটা আমরা মাথা পেতে কোনোদিনও নিই না, যদি নিইনি, নেবও না। আর কখনো মানে এটা নেওয়ার কোনো প্রশ্নও আসে না, মাথা পেতে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। এটার জবাব সঠিক মতে দেওয়া হয়। দাদা, আমি আবার একটু শেখ হাসিনা প্রসঙ্গে ফেরত আসি। আপনার একটা কার্ড দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে 2 উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যেতে পারে। এটা হচ্ছে যে আপনার রাষ্ট্র নিযুক্ত জামাতের সেই আইনজীবীর কথা। আমি জানি যে আপনি ওই বন্দি প্রত্যাবর্তন চুক্তি যেটা, সেটা আপনি ভালোভাবেই পড়েছেন এর আগে, আমি জানি। আপনার অনেকগুলো টক শোতে আমি শুনেছি। কোন 2টা উপায় আছে যে সে বলছে? এটা ওনার থেকে, এটা এই প্রশ্নটা আমার মনে হয় ওনার থেকেই করার কথা। কেননা উপায়ে সেরকম করে আমি বলবো না কোনো উপায় আছে, কেননা দেখুন আজকে আমি আবার বললাম যে প্রাথমিকভাবে 1 নম্বর যে আজকে যদি আপনাদের দেশে একটি নির্বাচিত সরকার থাকতো তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু যেই সরকারের থ্রুতে মানে যেই সরকার বলছে যে আমরাই সরকার, তারা তো ইলেকটেড সরকার নয়। তো প্রাথমিকভাবে একটা আনকনস্টিটিউশনাল সরকার কিরকম করে এটা চায় যে একে দিন ওকে দিন, একে দিন ওকে দিন? এটা তো এরকম হলো যে মাফ করবেন, এটা তো এরকম হলো যে আমি খেতে বসেছি, ডাল দিয়েছে ভাত দিয়েছে, বললাম খালি ডাল আর ভাত, এই সবজিও দাও, এই মাছও দাও, এই মাংসও দাও, এরকম করে থরি হয়? মানে একটা তো মানে জিনিসটা তো সেইভাবে একটা পরিকাঠামো, একটা আন্তর্জাতিক এবং সেই পরিকাঠামোর ভাবে জিনিসটা চলতে হয়। আমি যা চাই তাই তো ওরকম করে চাইতে পারি না। আগে নিজের অবস্থানটা আমি দেখে নেবো, তারপরে চাইবো। আজকে ইলেকশনটা যদি হয়ে গিয়ে কোনো পার্টি আসে পাওয়ারে, তারা যদি তখন কিছু বলে সেটা আলাদা ব্যাপার ছিল। এখন তো সেটা নেই। তাহলে চাওয়া পাওয়ার কি আছে এখানে? এখানে কোনো চাওয়া ধন্যবাদ। পাওয়ার ব্যাপারই নেই। ধন্যবাদ দাদা। দাদা, আপনাকে বলি, আমি ধরেন এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি আপনি এই মুহূর্তে একদম নির্বাচিত সরকার হিসেবে আমরা মেনে নিলাম। এই মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য মেনে নেন যে উনি নির্বাচিত সরকার, বাংলাদেশের 100% লোক ওনাকে নির্বাচিত করেছে। এরপরও আপনাদের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির 3rd বা 4th একটা ক্লজে আছে যে কারো যদি মনে হয় কোনো দেশের যে একে ফেরত দিলে তার জীবনহানির আশঙ্কা হতে পারে, তাহলে সেটা ফেরত দেওয়া যাবে না। এবং গতকাল হিউম্যান রাইটস ওয়াচ এবং আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অফ ইউরোপিয়ান, এই দুইজনই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছে, ডোন্ট গিভ হাসিনা, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া যাবে না, এটা বলেছে। এছাড়াও আর শুধু আটলান্টা কাউন্সিল, তারাও এই বিচারকে সম্পূর্ণ অবৈধ বলেছে। এখন আপনি বলেন যে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট ধরে নিল 100% নির্বাচিত সরকার, আপনি কি ফেরত দিবেন আপনার দেশ? দেখেন, প্রথম প্রাথমিক একটা জিনিস যেটা বলবো, যেই ক্লজ গুলোতে এটা লেখা আছে, একটা হচ্ছে ল্যাক অফ গভর্নমেন্ট ফেথ। যদি সেই দেশের গভর্নমেন্ট মানে মানে যেই দেশেরই হোক, এই গভর্নমেন্ট ফেথ যদি না থাকে যে অন্য দেশে তাকে যদি আমি পাঠাই তার বিচার ভালোভাবে হবে না। দ্বিতীয়, যদি এটা কোনো রাজনৈতিক কারণে
রাজনৈতিক নেচারে যদি জিনিসটা হয়ে থাকে, যে লোকটা এই মুহূর্তে এই দেশে আছে, তাহলে তাকেও ফেরত দেওয়া যাবে না। তো এগুলো ওই চুক্তির মধ্যেই আছে, নতুন করে কিছু বলার নেই। আর যদি ধরুন আজকে যেভাবে উনি প্রেসের সামনে বসে যেভাবে আহ, আহ, উনি বললেন যে আহ, আমরা চাই শেখ হাসিনাকে ভারত ফেরত দিক, আমি একটা তাকে খালি প্রশ্ন করতে চাই যে এই এক্সট্রাডিশন যেটা হয়, সেই এক্সট্রাডিশনের মধ্যে এটা একটা লম্বা প্রসেস। শেখ হাসিনা বাদ দিন, শেখ হাসিনা তো দূরের কথা, এখানে একটা ABCD যে কোনো একটা সাধারণ সিভিলিয়ান যদি হতো, তাকেও যদি আমরা ফেরত দিতে যাই, তার আগে এটা একটা যেই পরিকাঠামোটাকে মানা হয়, ফলো করা হয়, সেই পরিকাঠামো মতে বাংলাদেশ প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা এভিডেন্স ভারতের কাছে দিতে হবে প্রাথমিকভাবে। সেই এভিডেন্স গুলো ভারত এক্সামিন করবে, এক্সামিন করে যদি তাদের মনে হয় যে এটা আহ, একটা কোর্ট কেস, তখন তাহলে ফাইল করতে হবে ভারতকে, যেটার জন্য লয়ার ভারতেরও থাকবে, আপনাদের বাংলাদেশেরও থাকবে, যার বিরুদ্ধে আহ, আহ, নির্দেশটা আছে তারও লয়ার থাকবে। এটা একটা লম্বা প্রসেস। কিন্তু আমার মানে এই যে এটা তো আসেই না, কথাতেই আসে না। কারণ একটা ডেথ সেন্টেন্স দেওয়া কোনো একটা, এটা কোনো চা কফির মতো নয় যে আপনি যখন বললেন ডেথ সেন্টেন্স দিয়ে দিলেন কাউকে। আপনার ল মতে এটা করতে পারেন, কিন্তু সেটা আপনাদের আপনাদের ব্যাপার। কারণ আমি আবার বলছি, যেই ভদ্রলোক এটা এই আইসিটিটাকে হেড করছেন, তেনার বয়স 73। আপনাদের প্রাথমিকভাবে আপনাদের নিজ বাংলাদেশের সংবিধানটাকেই না মেনে এই আইসিটিটা গঠিত হয়েছে, তাহলে আবার বড় বড় কথা কিসের বলে? এই আইসিটিটা গঠন করেছে, তো যে যারা যারা আইসিটিতে আছে, আমি তাদেরকে এক এক করে বলতে পারি যে আমাকে প্রাথমিকভাবে বলুক যে কোন আইন মতে, বাংলাদেশের কোন আইন মতে তারা যেখানে বসে আছে সেখানে বসে কাজ করেছে। সুতরাং এই কথাগুলো অনেক পরে, কারণ এটা যেটা আমি এই জন্যই বললাম, যেই সরকারের নির্বাচিত সরকার নয়, সেই সরকার খুব বড় বড় কথা বলে ফেলছে। তারা অ্যাডভাইজার শব্দটা যেন মাথায় রাখে। আমিও একটা সংগঠনের চিফ অ্যাডভাইজার, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর, আন্তর্জাতিক বিষয়ে। কিন্তু আমি অ্যাডভাইজারের রোলটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভাইজার প্লে করি। আমি যারা চালায় সংস্থাটাকে তাদের আমি বলি যে এইভাবে করলে আপনাদের ভালো হতে পারে, কিন্তু আমি সংস্থাটা চালাই না। এখানে এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে, পুরো পাওয়ারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং তারা নিজেদের কাছে পাওয়ারটা নিয়ে রেখে দেওয়ার, নিয়ে নেওয়া একটা আলাদা ব্যাপার, রেখে দেওয়া একটা আলাদা ব্যাপার, এবং ভবিষ্যতের চিন্তা করে জিনিসটা রাখা আরেকটা ব্যাপার। এরা পুরো তিনটে জিনিসই ভালো করে মেপে বুঝে শুনে তারপরে কাজটা করছে। সুতরাং আগে নির্বাচন, যদি নির্বাচিত সরকার থাকতো আলাদা আলাদা, তখন অ্যাটলিস্ট কথাটা বলা যেত যে ঠিক আছে, এই সরকার সরকারি মতে এই জিনিসটা জানিয়েছে। কিন্তু আমি আবার বলছি, একটা ডেথ সেন্টেন্সকে আজকে আপনি কয়েকটা ইনস্টিটিউশনের নাম নিলেন, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, আমি আরো বলছি বেশ কয়েকটি দেশ কিছুদিনের মধ্যেই কিন্তু তাদের ভিউটাও দেবে, এবং যেই ভিউগুলো হবে, সেই ভিউগুলো কিন্তু ঠিক এই ইউনাইটেড নেশনস এর মতোই ভিউগুলো থাকবে, যে আপনি যখন তখন যাকে চাইবেন পাঠিয়ে দিন, একে আমরা ফাঁসিতে চড়িয়ে দেব, হয় না। এটা এত এত সহজ নয়। কথা বলা একটা জিনিস, কাজ করানো আরেকটা জিনিস। যাক দাদা, আপনি হয়তো নামগুলো বলতে চাচ্ছেন না বা ডিপ্লোম্যাটিক কারণে, তবে আমি যেহেতু দীর্ঘ প্রায় 9 বছর ইউরোপের ইমিগ্রেশনে কাজ করেছি, এখানের ইউরোপের বিভিন্ন বড় বড় এয়ারপোর্ট গুলোতে কাজ করেছি, সেই হিসাবে এখনো করি কাজ। সেই হিসাবে আমার কাছে বাংলাদেশি 48 জনের নাম এবং ছবি সহ তালিকা আছে, যেটা রেড লিস্টেড, একরকম যে তাদেরকে যাতে এখানে ইমিগ্রেশন পেলে ঢুকতে দেওয়া না হয়, সেটা আমার কাছেই আছে। এখন দাদা, আমি আপনাকে অনেক সময় হয়ে গেল, আপনি কষ্ট করে দিচ্ছেন, কিন্তু আসলে আপনার সাথে কথা বলে আমি লোভ সামলাতে পারছি না। 90,000 দর্শক এই প্রোগ্রাম দেখছে, এই মুহূর্তে ইউটিউব লাইভে 2,000+ লোকজন দেখছে, তাই আমি লোভ সামলাতে পারছি না আপনাকে এই প্রশ্নগুলো করার। আপনি যেহেতু জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক রিলেশন নিয়ে কাজ করছেন, দেখেন
আপনার পাকিস্তানের যে সেনাপ্রধান, মানে উনি তো এখন সেনাপ্রধান, উনি ফিল্ড মার্শাল সম্ভবত, উনি বলেছিলেন হ্যাঁ, পূর্ব দিক দিয়ে আক্রমণ হবে। আমি জানি না আপনাদের ইন্ডিয়ার পূর্ব দিক কোন দিকে, আমি এটা জানি না। ইন্ডিয়ার পাকিস্তানের পূর্ব দিক, পূর্ব দিক মানে বাংলাদেশের দিক দিয়েই বলছে, কারণ ওই ওই অঞ্চলটা দিয়ে, নর্থের অঞ্চল দিয়ে তো পাকিস্তান আছে আমাদের ওদিকে। এবং আমরা পূর্বাঞ্চল, আমাদের পূর্বাঞ্চল যেটা বলি, সেটা উত্তর পূর্বাঞ্চল সাইডটা ক্রস করলেই বাংলাদেশ হয়। তো সেই দিক দিয়ে যদি আমি দেখি, হ্যাঁ বলেন, প্রশ্নটা মানে শেষ আমার করেন। প্রশ্ন হচ্ছে ওনারা পূর্ব দিক দিয়ে, পূর্ব দিক ওনাদের সাইড থেকে পূর্ব দিক কোনটা এটা যেমন আমি জানি না, তেমন আবার আমাদের আরেকজন জামাত ইসলামের আমির, উনি বলেছেন 50 লক্ষ আমাদের কাছে কিন্তু সোলজার ছাড়াও 50 লক্ষ আপনার গেরিলা যোদ্ধা আছে, 25 লাখ গজবাতুল হিন্দ করতে যাবে ঘোড়া এবং তলোয়ার নিয়ে আপনাদেরকে, দিল্লি পর্যন্ত দখল নিব 2 ঘন্টায় আমরা। এছাড়া আমাদের কিছু আচ্ছা, সাবেক সেনা কর্মকর্তা ওনারাও দখল নিতে চেয়েছেন ইন্ডিয়াকে। এত প্রবলেম। এরপরে আবার আপনার রাজনাথ সিং সাহেব, উনি বলেছিলেন যে মানে মুখ সামলে কথা বলো। গত 3 দিন আগে আপনাদের সেনা প্রধান বললেন যে আমরা প্রস্তুত আছি। এটা কি যুদ্ধের আলামত? আপনারা কি একটু চিন্তা করছেন না যে 50 লক্ষ যদি আমরা গজবাতুল হিন্দ করতে ঢুকি কি হবে আপনাদের, এটা চিন্তা করেছেন? এক নম্বর প্রাথমিক প্রাথমিক কথা বলবো এটাতে, যে 50 লক্ষ যেটা আপনি ফিগার বললেন, বা যেরকম ভাবে এদের কয়েক ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছবে, আমি বলবো ভারতের বর্ডার থেকে ভারতের 1 ইঞ্চি ভেতরে ঢুকে আগে দেখাক। দিল্লি তো অনেক দূর, ভারত বর্ডার থেকে ভারতের 1 ইঞ্চি ভেতরে ঢুকে দেখাক, তখন বুঝতে পারবো সেই 50 লক্ষ হোক কি যতই হোক, খালি লোক দিয়ে হয় না। কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখন এটা যেই শতাব্দীতে আমরা আছি, এই শতাব্দীতে খালি মানুষ দিয়ে যুদ্ধ হয় না, 50 লক্ষ 1 কোটি লোক দিয়ে কথা হয় না, কথা লক্ষের কোটির বা হাজারের নয়, কথা হচ্ছে নানাভাবে কিরকম ভাবে আমরা কাজটা করতে পারি। যদি করতে হয়, যদি ওরকম একটা অবস্থা চলে আসে, তাহলে এটা ভাববেন না খালি যে সোলজার সোলজার ফাইট হচ্ছে, তখন নানাভাবে বিষয়টা হবে। কি যদি হয়ে, আশা করি না, কারণ এই ধরনের কথা নর্মালি মানে বলা হয় বলার জন্য, এবং এগুলো অনেক ধরনের, এগুলো ইচ্ছে করে করা হয় যাতে বলা হয়, আমি বলবো, কারণ এগুলোর কোনো মূল্য নেই এই কথাগুলোর, কারণ এরা জানে এরা কখনো এই কথাগুলোকে রূপান্তরিত করতে পারবে না, কোনোদিনও না, তাদের জীবনে এটা করতে পারবে না। সুতরাং তাদের একটাই পয়েন্ট, তারা এইটুকু জানে যে তারা শুধুমাত্র এই কথাগুলো বলে যারা দেশের ভেতরের কিছু লোক যারা আছে তাদেরকে উৎসাহিত করার, আর কোনো কাজ নেই। কারণ এরা ভারতের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। 1 ইঞ্চি ভেতরে ঢোকা আর দিল্লি অব্দি পৌঁছানো তো অনেক দূর। সে তো দিল্লি অব্দি পৌঁছতে গেলে তো তাকে এভারেস্টের চূড়োয় বিনা অক্সিজেনে উঠতে হবে, সেটাও হবে না, সেটাতেও পারবে না। সুতরাং ভুলে যাক এসব, এইসব কথা বললে তো, এইসব খালি কথা বলে লাভ নেই। আমরা কথা কম বলি, কাজ বেশি করি। এদেরকে বলবেন কথা যেন খুব কম বলে, বেশি বেশি কথা বললে যদি একটুকু কাজ করতে না হয়, পরে নিজেদের লোকের হাতেই পিটুনি খাবে। আসলে আমার মতে যে বাংলাদেশের 99% লোক এসব যুদ্ধ চায় না, শান্তিপ্রিয় জনগণ আমার দেশের লোকজন। আমার মনে হয় ইন্ডিয়ার লোকজনও সেম, কেউই আসলে যুদ্ধটা চায় না। কারণ আমরা যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ দেখেছি, সিরিয়াতে দেখেছি, ইউক্রেনে এখন দেখছি মানুষের সে হাহাকার অবস্থা। এরপরে এই যে দুই পক্ষ, মানে আমাদের লোকজন বলছে আপনাদের লোকজন বলছে, এগুলো থেকে আসলে রিলেশন, আমাদের যে রিলেশনটা এখন তো একদম তলানিতে, এটা কি আরো ক্ষতি হবে না এই জিনিসটা? আপনার কি দেখেন, মনে হয়? এটা সূচনাটা, না একদম ঠিক কথা বলেছেন আপনি, কিন্তু এটার সূচনাটা কোত্থেকে হয়েছিল সূচনাটা দেখতে হবে। সূচনাটা যখন আজকে যদি আমি এটা দেখাই যে ভারতের ম্যাপের মধ্যে যদি আমি বাংলাদেশকে ঢোকাই, তাহলে আপনাদের কি খুব ভালো লাগবে? যেখানেই থাকুন আপনারা, যেই বাংলাদেশিরাই যেখানেই থাকুক, মানে আপনারা দেশে থাকুন, বিদেশে থাকুন, যেখানেই থাকুন, আপনাদের তো জিনিসটা ভালো লাগবে না। ঠিক সেম মতে আমার, আমি একজন ভারতীয় ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি এখানে, যে যখন আমি দেখেছি ইউনিসের হাতে ওই ম্যাপটা, যে ম্যাপটার মধ্যে ভারতের নর্থ ইস্ট পার্টটাকেও ঢোকানো হয়েছে বাংলাদেশের মধ্যে, আমি কিন্তু সেটাকে পুরোপুরি
মানে আমি এটাকে মনে করি যে এটা এই ধরনের লোকেরাই করতে পারে যাদের পিঠে গায়ে ওই অবস্থাতে কোনো বল নেই। এরা শুধু কথা দিয়ে কাজ করতে পারে। এরা এইটুকু করতে পারে যে কিরকম করে কোন দিক দিয়ে, কারণ এখন এখন চেষ্টা করবে, নেক্সট বলছি, পালাবারও জায়গা পাবে না। যদি পালাবারও চেষ্টা করে না, পালাবারও জায়গা পাবে না। আমি জানি কোথায় কোথায় পালাবার ব্যবস্থা মানে করা হচ্ছে, তারা কোথায় কোথায় করছে। পিআই এর কটা ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে থাকে যে কিছু হলে পালাবার জন্য যেন জায়গা থাকে। সুতরাং এগুলো ভুলে যাক। একটা কথা বলে দিলাম, ভারত একটি শান্তপ্রিয় দেশ, সবসময় শান্তির দিকে আমরা থাকি। আপনাদের আপনাদের দেশের সঙ্গে যেরকম ভাবে রিলেশন এত বছর ছিল, কি সুন্দরভাবে দুই দেশের একটা সম্পর্ক চলছিল সব দিক দিয়ে। বিগত এক বছরে যা যা হয়েছে সেটাতে কি হলো? বিগত 14 মাসে তো রিলেশনটা আরো খারাপের দিকে যাচ্ছে। এই কিসের জন্য যাচ্ছে? এই জন্য যাচ্ছে কেননা এই ধরনের যে কতগুলো জিনিস বলা, দেখানো, এগুলো কিন্তু ঠিক নয়। আমরা চুপ করে আছি, ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনাদের যা মর্জি, যেরকম মর্জি, যা ইচ্ছে করার সেটা করতে দেবেন। আপনাদের দেশটাকে ব্যবহার করতে দেবেন পাকিস্তানের গুন্ডাদের, সেই পাকিস্তানের সব সন্ত্রাসবাদীদের আপনারা আপনাদের দেশে ঢুকতে দেবেন এবং সুন্দর করে তাদেরকে বলবেন, এসো বাছা, বসুন, আপনারা সবাই ভালো আছেন, ওই যে ওইদিকে ভারত। যদি এটা করেন তাহলে কিন্তু যে করছে তার কিন্তু নিস্তার নেই। এইটুকু আমি বলে দিই। কেননা একটা মানে যদি কোনো ধরনের কোনো কিছু ভারতের এগেনস্টে করা হয়, তাহলে কিন্তু ভারত সেটাতে বসে বসে কিন্তু কথা আর বলবে না। এইটুকু বললাম। ধন্যবাদ দাদা। আপনি এখানেও ডিপ্লোম্যাটিক ভাবে বলেছেন যে কে কোথায় ভাগতে চাচ্ছে আপনি জানেন, আপনি হয়তো বলতে চাচ্ছেন না, তবে আমার কাছে যে ইনফরমেশন আছে, ইস্ট তিমুরে অলরেডি $70 মিলিয়ন ইনভেস্ট করেছে, 35 জন লোক যাচ্ছে, তার মধ্যে উপদেষ্টা পরিষদের 4 জন, বাকি হচ্ছে যে আপনার এনসিপি এবং আরো কিছু লোকজন, 35 জন। যেই 35 জনের নাম আবার এই যে ইউরোপিয়ান এয়ারপোর্টে নাম ছবি সহ দেওয়া আছে, আপনি হয়তো ডিপ্লোম্যাটিক কারণে বলেননি সেটা। যদি এরা যেতে চায়, যদি এরা চলে যায়, আপনারা কিভাবে কি করবেন? আপনারা তো বাধা দেওয়ার মতো কিছু নেই, ভারতের কি কিছু আছে? আমি একটা কথা বলতে চাই যে এদের এই উপদেষ্টাদের একটি মন্ডলী, 15 জনের, 14-15 জনের নাম ছিল। তাদের মধ্যে দুজন, একজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক, দুজন আহ, আজ থেকে 2-3 দিন আগেই ইউএস এম্বাসিতে যায়, আপনাদের আপনাদের ঢাকাতেই। সেখানে গিয়ে ওখানে দেখা করে ট্রেসি জ্যাকবসনের সঙ্গে, এবং সেখানে অ্যাপারেন্টলি যেটুকু মানে আমার কাছে খবর আছে, যে তারা বলেছে যে আহ, যদি আমাদের যেতে হয় তাহলে কি ইউএস হেল্প করতে পারে। তার উত্তরটা ইউএস কি দিয়েছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আহ, এই যে এই যে এইটুকু যে কি হতে পারে, এবং তার মানেটা কি, মাটির তলার থেকে জমিনটা কিন্তু আস্তে আস্তে নড়া শুরু করে দিয়েছে। এবং আমি একটা জিনিস বলে দিই, আজকে যদি এই ইউনিস বাংলাদেশে আছে সেটা আলাদা জিনিস, কিন্তু সে যদি কোনোভাবেও ভারতের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করে, বা কোনো ধরনের ভারতের বিশেষ করে এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তাদেরকে যদি কোনোভাবেও বাংলাদেশে আরো লম্বা থাকার জন্য স্থান দেন, যেটা অলরেডি তারা আছে এই মুহূর্তে, কারণ আইএসআই এর প্রচুর এজেন্ট ঢুকে বসে আছে, কোন ফ্লাইটে কবে এসছে সব কিছু আছে আমার কাছে। এইটুকু আমি বলে দিলাম, ইউনিসের কিন্তু পতন খুব শিগগিরই হতে চলেছে তাহলে। কেননা যদি কোনোভাবেও কোনো কিছু প্রুভ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আমি আবার বলছি, ওই আপনাদের যমুনা গেস্ট হাউস কিন্তু খালি করতে হবে তাহলে। দাদা অনেক সময় হয়ে গেল, অনেক দর্শক দেখে আছে, আমি আপনাকে লাস্ট একটা কোশ্চেন করি।
কিন্তু কোশ্চেনটা করার আগে আমি আপনাকে বলে দেই যে আপনাকে আমরা নিয়ে হয়তো আগামী আবার 10-12 দিনের ভিতরে একদিন আসবো, সেদিন আপনার কাছ থেকে ট্রানজিট বিষয়ে কিছু জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি এগুলো কাজ করছেন, টোটাল এশিয়া নিয়ে কাজ করেন। ওই সেদিনের প্রোগ্রামটা থাকবে শুধুমাত্র আপনাদের সাথে ট্রানজিট চুক্তি এবং আমাদের বাকি চুক্তিগুলো নিয়ে। সেই প্রোগ্রামটা আমরা আগামী 10-12 দিনের ভিতরে করব। তো যাওয়ার আগে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এগুলো আমাদের অনেক দর্শকেরই প্রশ্ন, শেখ হাসিনা কি বাংলাদেশে ফেরত আসবেন ইন্ডিয়া থেকে, নাকি দালাই লামার মতো হয়ে যাবেন? না, আমি দেখুন, এই ব্যাপারটা এটা একটা ভবিষ্যৎবাণী করার মতো। আহ, যে উনি ফেরত আসবেন কি ভারতেই থাকবেন, আমি এই ব্যাপারে বলার আমি কেউ নই। কারণ বলছি, সবকিছু নির্ভর করছে আগামী দিনগুলোতে কিরকম ভাবে কি মানে কি দাঁড়ায়। কারণ ভারতের তরফ থেকে ভারত কিন্তু কিচ্ছু বলেনি। কারণ আপনারা জানেন যে আহ, যেদিন এই রায়টা আসলো, ভারতের তরফ থেকে কিন্তু রায়টা নিয়ে সেরকম কোনোভাবে কোনো মন্তব্য করা হয়নি। শুধু এটা বলা হয়েছে যে ভারতের বাংলাদেশের জনতার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, যেটা সত্যিও। কেন বাংলাদেশের জনতা, কারণ আমি এতবার বাংলাদেশে গেছি, আমি এটুকু বলতে পারি যে আমার আপনাদের দেশটা সত্যি খুব ভালো লেগেছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। একটা সেই বাঙালি তত্ত্ব যেটা বলে সেটা কিন্তু আছে। কিন্তু এখানে প্রবলেমটা আপনাদের সিটিজেনদের নিয়ে নয়। এখানে প্রবলেমটা হচ্ছে এই কয়েকজন বলতে 4-5 জনের কথা বলছি না, মানে যতজন যত যেই কজন আছে, তাদের তাদের পুরো কাণ্ডটার জন্য কিন্তু আজকে এই রিলেশনশিপটা যেরকম ছিল সেরকম আর নেই, এখন অনেক নেমে গেছে। সুতরাং আমি এইটুকু বলতে পারি যে ভারত কি স্টেপ নেবে সেটা ভারতের সরকার ঠিক করবে, আমি কেউ নয় বলার। কিন্তু যেটাই ঠিক হবে, যেটাই হবে সেটা ভারতের ভালো জন্য, এবং সব দেশের সঙ্গে একটা মানে বাংলাদেশের সঙ্গেও রিলেশনটা ভালো থাকবে, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দালাই লামা হবেন কি ফেরত আসবেন, সেটা অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে। যে কি ঘটবে, কি ঘটতে চলেছে, সেগুলো, সেই জিনিসগুলো, সেই পরিকাঠামোগুলো ডিসাইড করে দেবে যে উনি যদি ঢাকা ফিরছেন, আপনাদের শেখ হাসিনা ম্যাডাম যদি ঢাকা ফিরছেন, তাহলে কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন বা কি করবেন না করবেন, সেটা ওনার ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। এবং ভারত সরকারের ব্যাপার, সেটাও আমি ওখানেও কিছু, আমি এটাতে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু কারণ হচ্ছে যে নিজস্ব মতে আমি আমি যেটা বলবো, পার্সোনালি যেটা আমার বলা সেটা বললাম। কারণ হচ্ছে যে মানে এই যে গত 17 বছর আপনাদের এত হাজার হাজার আর্মি ডেপ্লয়েড করতে হয়নি বর্ডারে, শান্তিতে ছিল, কারণ বাংলাদেশে কোনো জঙ্গি উৎপাদনই ছিল না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কন্ট্রোল করে দিয়েছিলেন, নিরাপদে ছিল। আপনাদের মিলিয়ন মিলিয়ন ডলারও খরচ হয়নি এই বর্ডারের কাছে এই জঙ্গি উৎপাতের কারণে। সেই জন্যই যা এই যে জঙ্গি উৎপাদন যেটা হচ্ছে, আমি কেন বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা এটাই যে মানে ভারত সরকার, ভারতের মিডিয়া ইন্টারন্যাশনালি এটাকে কতটুকু হাইলাইট করতে পারবে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে জঙ্গি গভর্নমেন্ট আছে তারা জঙ্গি উৎপাদন করছে। আহ, এটা ভারতকে প্রুফ করার কিছু নেই। ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক স্তরে অলরেডি এটা যেই যেই দেশগুলো দেখছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। আর বিগত 2024 অগাস্টের পরে যেই দেশগুলো হয়তো ওই সময় মানে খুব একটা সাপোর্ট করেনি, মানে যেটা হচ্ছে, যেটা ঘটনাটা ঘটেছে অগাস্ট 5-এ, সেটাকে আহ, সমর্থনও করেনি, কিন্তু সেটার এগেনস্টেও বলেনি। আজ সেই দেশগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষেই বলছে। কেননা তারা বাংলাদেশে একটা শান্তি চায়। যে এরকম ভাবে এই দক্ষিণ এশিয়ার পুরো এই যে কটা দেশ আমরা থাকি, যে কটা দেশ আছে, সে কটা দেশ যেন সবসময়, আমরা এটাই চাই যে সবাই ভালোভাবেই একটা 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 সুন্দর নেইবার হিসেবে আমরা যেন থাকতে পারি, ভারত পাকিস্তান বাদ দিয়ে। কারণ পাকিস্তানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এরা কখনোই শুধরবে না। কিন্তু পাকিস্তানকে আমি বাদ দিয়ে দিলাম এটার মধ্যে। কিন্তু বাকি যে দেশগুলো আছে তাদের সঙ্গে ভারতের রিলেশন সবসময় খুব ভালো ছিল,
এবং সেটাই ভারত সবসময় চাইবে যে সেই রিলেশনটা যেন সেভাবেই থাকে। কিন্তু এদের মতো এই ইউনিসের মতো লোক যদি ফট করে মাঝখানে মাঝখানে চলে এসে নাটকের মাঝখানে বলে না, যে হঠাৎ ইন্টারভেল দিয়ে দেওয়া, সেই ইন্টারভেলের টাইমে হঠাৎ কিছু একটা করে বসলো, সেগুলো মাঝে মাঝে একটু আমার মনে হয় এটা আহ, মানে ক্ষণস্থায়ী জিনিস হবে, এটা খুব বেশি দিন চলবে না। এটা দেখবেন আবার এটা 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 কিন্তু এটা আলটিমেটলি কিন্তু বেরিয়ে যাবে। কারণ এখানে এইভাবে এরা করতে পারবে না, এইভাবে এইভাবে যতই চাক এটা করতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে সব দিক থেকে দেখতে গেলে আহ, এই মুহূর্তে আমি খালি এটুকু বলবো যে ভারত বাংলাদেশে যে ইন্টারিম যেই আছে ইউনিসের আন্ডারে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা যা করেন করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভারতের বিরুদ্ধে বা ভারতের দিকে নজর দিয়ে কোনো কাজ, মানে ভারতের এগেনস্টে কোনো কাজ কিন্তু মানে ভুল করেও করতে যাবেন না।